মানে আপ জানতে হো, আপ জান পাইচান হে, এরকম একটু ছেলে, ঠিক আছে। মানে অনেকটাই বয়স্ক। ওই ছেলেটার জন্য ফ্লাইটটা পেয়েছি, আর খুব ভালো। নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা। আজকে হঠাৎ করে আমি কেন এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে কেন আমি এই ব্লগটা করছি, সবটাই কিন্তু তোমরা জানতে পারবে এই পুরো ভিডিওটা যদি তোমরা দেখো। হ্যাঁ, আজকের ব্লগটা খুব ইন্টারেস্ট, আর আমি কেন হঠাৎ করে এই ফ্লাইটে উঠলাম আর কেনই বা আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবটাই কিন্তু তোমরা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমি কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে তুলে ধরেছি। আর কেনই বা আমি রাজস্থান থেকে আমি সোজা বাড়ি ফিরে যাচ্ছি, চলো দেখতে থাকো। বন্ধুরা, এখন আছি এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্টে আছি। তো এখানে ফ্লাইট ল্যান্ড হয়েছে 9:30। তো তারপরে আমার বেরোতে বেরোতে, মানে ফ্লাইট থেকে বেরোতে বেরোতে বা সিট নিয়ে বসবো, সেটা করতে করতে আমার 10:30 বেজে গেছে। তো যাই হোক, কথা কিন্তু খুব আস্তেই বলছি, যেহেতু এয়ারপোর্টে আছে, বুঝতে পারছো, বেশি জোরে কথা বলা যাবে না। আর আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ করে বেরিয়ে এসেছি। আর যাই হোক, যে কাজের জন্য এসেছিলাম কাজটা সাকসেসফুল হয়নি। মানে কি বলবো, কপাল যখন খারাপ হয় সব দিক থেকে খারাপ হয়, সর্বদিক থেকে খারাপ হয়। তো আমার এখন কপাল খুব খুব খারাপ যাচ্ছে। জানি না ভগবান আমার কিসের পরীক্ষা নিচ্ছে, যার জন্য আমার সর্বদিক থেকে খারাপ যাচ্ছে। তো কবে ভালো হবে বলতে পারছি না। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমার নেক্সট ফ্লাইট আছে 2:30-এ। 2:30-এ আছে। মানে এখান থেকে 2:30-এ উঠবো, ফ্লাইট ছাড়বে, তার আগেই হয়তো উঠবো, 1-1:30টার সময় উঠতে পারি। কারণ এখনও মানে চেক ইন হয়ে গেছে, চেক ইন হয়ে বসে আছি। বাড়িতে কলকাতায় নামবো হচ্ছে 4:50-এ, তার মানে ল্যান্ড হবে 4:50-এ। তো যাই হোক, আজকের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বহুদিন পর, মানে বহুদিন বলতে নেই করে 2 বছর হয়ে গেছে, 1.5 বছর 2 বছর হতে আসলো। 2 বছর পরে আমি আবার ফ্লাইট জার্নি করলাম। তো সত্যি কথা বলতে আজকে একটু ভয় ভয় লাগছিল। আর এমন একটা মানে ব্যাপার, আমার পাশে দুটো ছেলে বসেছিল আর আমি মাঝখানে, আমার সিটটা একদম মাঝখানে পড়েছে। আর এখন তো যাওয়ার সময় সিট তো একদম সামনে, মানে 7 নম্বর সিট, বুঝতে পারছো। তো যাই হোক, আজকের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম আর কি। তো পাশে ছিল দুটো ছেলে, ঠিক আছে, মানে অনেকটাই বয়স্ক, ইয়ং ছেলে না। ওরা আর মানে আজকের ফ্লাইটে তো শুধু ছেলেই বেশি, যেহেতু অনেক রাতের ফ্লাইট। আমার ফ্লাইট ছিল 8টার সময়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে আমার ফ্লাইটটা মিস হয়ে যাচ্ছিলো। মানে আমি শুধু না গাড়িতে উঠে ভাবছি, ঠাকুর ঠাকুর আমার ফ্লাইটটা যেন মিস না হয়, আমি শুধু ঠাকুরকে ডাকছি। তো অসংখ্য ধন্যবাদ ঠাকুরকে যে আমার ফ্লাইটটা মিস হয়নি। আর সবার শেষ আমি জাস্ট ঢুকেছি, মানে তখন একটা বাস আছে মাত্র, সেই বাসটা একটাই আছে, আর সব প্যাসেঞ্জার চলে গেছে। আর আমি দৌড়াতে বলছি, কি বন্ধ হয়ে গেছে। আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমার যেতেই হবে, না গেলে হবে না। তখন ওরা বলছে কি, মানে যত তাড়াতাড়ি, মানে আমার হাতে ব্যাগ ট্যাগগুলো, মানে একটা ছেলে এত হেল্প করেছে, ও ব্যাগ ট্যাগগুলো নিয়ে পুরো জমা দেওয়া, বোর্ডিং পাস করা, মানে চেক ইন যা কিছু করতে হয়, মানে আমার সঙ্গে হেল্প করে কোন গেট থেকে বেরোবো, কোথা দিয়ে বেরোবো না বেরোবো, প্রচুর হেল্প করেছে ছেলেটাকে। তো ছেলেটাকে লাস্ট আমি থ্যাংক ইউ বলে চলে আসলাম। আমি জানি থ্যাংক ইউ বলেও মানে ওর ঋণ শোধ করা যাবে না, কারণ সত্যিই আজকে আমার মানে ও বাঁচিয়ে দিয়েছে, নাইলে যে আজকে কি হতো বলার কথা ছিল না। তো সত্যি হচ্ছে, আজকে আমি ওই ছেলেটার জন্য ফ্লাইটটা পেয়েছি, আর খুব ভালো, যেটা ভীষণ ভালো। সত্যি কথা, যার কেউ থাকে না তার ভগবান থাকে, সেটা ভগবান সবসময় বুঝিয়ে দেয় যে তুমি একা এসছো, তোমার
দেরি হয়ে গেছে, তুমি এই ফ্লাইটটা তোমার ছুটে যেত, কিন্তু ভগবানের আশীর্বাদে কিন্তু আজকে সেই ছেলেটা ভগবানের রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, যে আমাকে এতটা সাপোর্ট করেছে। ইভেন শুধু তাই নয়, মানে যারা চেক করছে তারা বলছে যে এটা কি তোমার রিলেটিভ, মানে আপ জানতে হো, আপ জান পাইচান হে, এরকম করে বলছে, ঠিক আছে। তো ছেলেটা বলছে হ্যাঁ মেরা মেরা রিলেটিভ হে, এরকম করে বলছে। মানে ছেলেটা বললোই না যে না, মানে আমি চিনি না জানি না, কিছু বললোই না, যেটা বললো হ্যাঁ মেরা রিলেটিভ হে। মানে এর জন্য না তাড়াতাড়ি করে ওরা হচ্ছে এ করলো, তোমার মানে সব কিছু করিয়ে দিল। যেহেতু রিলেটিভ বলেছে তার জন্য আমাকে ফ্লাইটে উঠতে দিয়েছে, নাইলে পুরো বন্ধ হয়ে গেছিলো, সব কিছু বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, এরকম না আগেও একবার হয়েছিল, কিন্তু তখন হয়েছিল আমার এর থেকে, ব্যাঙ্গালোর থেকে। তখন ব্যাঙ্গালোর থেকে ভায়া হয়ে আমি গুজরাটে এই রাজকোট যাচ্ছিলাম, তখন ওই সময়টা হয়েছিল, ঠিক আছে। কিন্তু যেহেতু আমার ভায়া ছিল, তার জন্য কিন্তু অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে প্রথম ফ্লাইট মিস করলে ব্যাস হয়ে যেত একদম। আজকে আমি শেষ, আমার টাকা তো যা জলে যেত আমার টাকা তো এমনি শ্রাদ্ধ হচ্ছে, প্রচুর শ্রাদ্ধ হয়ে গেছে, টাকা পয়সা মানে মা লক্ষ্মী আমার কাছে থাকছে না, কোনো না কোনোভাবে মা লক্ষ্মী বেরিয়েই যাচ্ছে। কে জানি কার অভিশাপ যে আমি পুড়িয়েছি, ভগবান ঈশ্বরই জানে, জানি না। যাই হোক, সময় খারাপ গেলে সময় ভালো আসবে, এটা সবারই কথা। তো এখন যেহেতু আমাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু বকবকি করে নিই, কথা বলে নিই তোমাদের সাথে। আর আমি কিন্তু এই কদিন একদম ব্লগ করতে পারছিলাম না, তোমাদেরকে বলছিলাম যে অ্যাকচুয়ালি এখানে আমরা কয়েকটা শ্যুটের জন্য এসেছিলাম, ঠিক আছে। মানে আমরা দুটো তিনটে মেকআপ আর্টিস্ট এসেছিলাম, তিনটে চারটে, আরেকজন গিয়েছিল, ওর আলাদা টিকিট হয়েছিল। তো আমরা, আর তার মধ্যে একটা ছেলে ছিল, ঠিক আছে। তো আমরা এই কজন মিলে শ্যুটের কাজে এসেছিলাম, মেকআপ শ্যুট। এই মেকআপ শ্যুটের কথা না অনেক দিন ধরে শুনছি, বাট আমি না কখনো যাইনি এইভাবে। কিন্তু অনেকে বলতো হ্যাঁ এখানে গেলে এত টাকা অত টাকা, এরকম করে বলতো। তো আমি বললাম ঠিক আছে চলো, আমি তো ফ্রি বসে আছি, আর এখন তো অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা অন্য জায়গায় ছিল, আমি ভেবেছিলাম ঘরটা শিফট করে তারপরে হচ্ছে বেরোবো। তো তারপরে ভাবলাম বসে আছি, চলো কিছু তো হয়ে যাবে পয়সা। তো ওরাই টিকিট করে দিয়েছিল যাওয়ার সময়, কিন্তু আসার টিকিটটা আমারই কাটতে হলো, কিছু করার নেই। আর তো যার জন্য গিয়েছিলাম, কিন্তু কি বলবো, আমাদের কাজ ছিল হচ্ছে 10 দিনের কাজ ছিল, সেখানে মাত্র 2 দিন আমরা মেকআপ করতে পেরেছি। 2 দিন ওদের শ্যুট ছিল, 2 দিন পরে কিন্তু ওদের একদম শ্যুটটা ক্যান্সেল হয়ে গেল। ওদের কি ডিরেকশন আছে না কি আছে, তাদের সঙ্গে ঝামেলা করে সেই একদম পুরো সব কিছু বন্ধ হয়ে গেল। এবার লাস্টে আমাদের বাধ্য হয়ে চলে আসতে হলো। যাই হোক, এখন টাকা পয়সা কী করবে জানি না, ওরা তো বলেছে দেবে, এখন কী করবে জানি না, অত কিছু তো দেবে। এখন যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, আবার পরে আসছি। এই উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম। তো এখন বাড়িতে তো যাই, বাড়ির জিনিসপত্রগুলো শিফট করি, ঘরে মালপত্রগুলো চলে এসেছে, আর তারপরে হচ্ছে দেখা যাক কী হয়, ঠিক আছে। বাড়িতে যাব কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, বাড়ির পরিস্থিতিটা তোমাদের কালকে শেয়ার করবো। আর এখন আবার সেই প্লেনে উঠতে হবে, আবার সেই চাকুনি, আবার সেই ওঠার সময় তো এক ধাক্কায় উঠে গেল, নামার সময় 3-4টে ধাক্কা দিতে নামে না, ব্যাপক ভয় লাগে। তো যাই হোক, ঠান্ডা লেগে গেছে, পুরো এসি চলছে না, খুব ঠান্ডা লেগে গেছে। তো চলো পরে আসছি আবার। তো এখন বাজে 1:15, আর আমি ফ্লাইটে উঠবো বলে অপেক্ষা করছি। হ্যাঁ, এখন কিন্তু রাত 1:15, ঠিক আছে। তো আমার ফ্লাইট ছিল রাজস্থান থেকে ভায়া হয়ে দিল্লি। আমি এখানে রাজস্থান থেকে আমি যখন ফ্লাইট ধরেছি, তখন আমার ভায়া হয়ে আমি দিল্লি নেমেছি 9:30টার সময়। আর এতক্ষণ ধরে আমি কিন্তু ওয়েট করছি, আর কখন আমার ফ্লাইট হচ্ছে 2:30, লাস্ট ফ্লাইট হচ্ছে 2:30, আর 2:30-এর সময় আমি ফ্লাইটে উঠবো। তো যাই হোক, এই হচ্ছে ফাইনালি আমি উঠে পড়েছি, না এখনও উঠিনি গো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্লেনটা, এই প্লেনে করেই কিন্তু আমি উড়ে সোজা চলে যাব কলকাতা। আর অনেক দিন পর কিন্তু আমি এই ফ্লাইটে জার্নি করছি। আর
এই ফ্লাইটটা মানে সেকেন্ড ফ্লাইটটা আমার জন্য খুব ভালো ছিল। মানে সত্যি আমার কোনো অসুবিধা হয়নি। আর সবথেকে রাতের আকাশটা দেখো, মানে আকাশ কিন্তু নয়, এটা কিন্তু আমি মানে উপর থেকে ভিডিওটা করছি যে যখন ফ্লাইটটা উঠলো তখন এটা মানে দেখানোর জন্য যে আলোটা কত সুন্দর। তারপরে কিন্তু ফাইনাল আমি 4:50-এর সময় নেমে গেছি, মানে 4:50-এর সময় আমার ল্যান্ড হয়েছে। তো তারপরে আমি এখানে লাগেজ নেওয়ার জন্য কিন্তু আমি ওয়েট করছি আর লাগেজটা কখন আসে। যাই হোক, ফাইনালি আমার লাগেজটা কিন্তু চলে আসলো। আর সত্যি এরকম অনুভূতি প্রায় 2 বছর পর আবারও আমার জীবনে ফিরে এসছে। কখন আমি ভাবতেই পারিনি যে আমি ফ্লাইটে উঠবো আবার 2 বছরের পরে। তো কিছু করার নেই, কাজের সূত্রে তো যেতেই হবে, উঠতেই হবে, কিছু করার নেই। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখানে এসে আমার খুব সমস্যা হচ্ছে, যেহেতু এখন বাজে 5:15 আর তখন কিন্তু আমি গাড়ি পাচ্ছিলাম না। আমি এখানে ওলাগুলো বুক করছিলাম, অনেক টাকা বলছিল ওলাতে, প্রচুর টাকা বলছিল। আর মানে এখান থেকে ওলা বুক করে আমি যে অ্যাড্রেসটা বলেছি সেই অ্যাড্রেসে প্রায় 600-700 টাকা আমার বলছিল। তারপরে আমি কি করলাম, ছেলেকে ফোন করলাম, করে অরূপ ছিল বাড়িতে, অরূপ তখন বাড়ি থেকে আমাকে মানে গাড়িটা বুক করে দেয়। তারপরে কিন্তু আমি বাড়িতে আসি। তো ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে। আর বাড়ির কি হালাত চলো তোমরা নিজেই দেখে নাও। গুড মর্নিং। বাড়ি এসে চাটা খেয়ে একদম মানে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম, উঠে কটা ভাত খেলাম, সিদ্ধ ভাত। আর এই দেখো ঘরের কি অবস্থা, পুরো চারিদিকে ছড়ানো, শুধু খাট ফাটগুলো পেতেছে, পাখা টাকাগুলো পড়েছে। এখন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ করতে হবে। তো চলো কাজ ফাজগুলো গোছাই, একটু রেস্ট নিয়ে নিয়েছি, ঘুমানোর খুব দরকার ছিল, ঘুম না হলে শরীরটা ভালো লাগছিল না। দেখো কি অবস্থা, পিছন ক্যামেরা করে দেখা, দেখো সব জিনিসপত্র মালপত্র কিভাবে ছড়ানো, ঘর টর দিয়ে সব ছড়ানো, সব ছড়ানো। হাত পা তো একদমই চলছে না। তো এখন কাজ করে নিই, কিছুটা কাজ করে নিই। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আর হচ্ছে আবার কালকে থেকে করব, ততক্ষণ হাফ কাজ হয়ে যাবে। হাফ কাজ তোমাদের সঙ্গে সব শেয়ার করতে পারবো না, হাফ কাজ হয়ে যাক, তারপরে নাই শেয়ার করব কালকে থেকে। আজকে ততক্ষণ গোছাতে থাকি। তো চলো সবাইকে টাটা, নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। চোখ মুখের অবস্থা দেখো, খুব খুব খারাপ, প্রচণ্ড খারাপ চোখ মুখের অবস্থা। তো চলো টাটা।